আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর্জেন্টিনার ম্যাচটি আসলে এমন যদি কোনো ম্যাচ হয় যেগুলো দেখলে পয়সা উসুল হয়ে যায়, সেই ম্যাচগুলো যদি চিরপ্রতিদ্বন্দ্বীরা জিতেও যায় তখনও দেখতে ভালো লাগে। আবার এই ম্যাচটি সম্পর্কে কথা বলতে চাচ্ছি মূলত এই কারণে, যে কারণে যখন আমি দেখেছি ক্যাপ ভার্দেকে অনেকে ছোটো দল বানিয়ে ফেলছে বা ক্যাপ ভার্দেকে অনেকে বড় দল বানিয়ে ফেলছে উইদাউট বিং অ্যানালাইসিস, তখন আমি কথা বলেছিলাম যে ক্যাপ ভার্দেকে আসলে বড় দল বানিয়ে লাভ নেই, কারণ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তারা জানে কোন দল কোন স্ট্র্যাটেজির বিপক্ষে কেমন খেলতে হবে। লো ডিফেন্সিভ যে দলগুলো রয়েছে তাদের বিপক্ষে আর্জেন্টিনার পারফরমেন্স কেমন ছিল সেই হিসাবে আমি কথা বলেছিলাম। সেই হিসেবে আমি জানতাম বা আমি নিজে খুঁজে পেয়েছিলাম যে আর্জেন্টিনা কোনো না কোনোভাবে সেই জয়টি বের করে নেবে। তবে এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার, বা মিস্টেক করিয়ে ফেলেছে আমাকে দিয়ে ক্যাপ ভার্দে। তারা অসাধারণ খেলেছে, আমি যেমনটি চেয়েছিলাম তারা খেলেনি। আর্জেন্টিনা যে প্রথম গোলটা করেছে, প্রথম গোলটা করার পর আর্জেন্টিনা একটা লো ডিফেন্সে চলে যায়। আর্জেন্টিনা নিজে, আমি ভেবেছিলাম ক্যাপ ভার্দে লো ডিফেন্সিভ খেলবে, কিন্তু আর্জেন্টিনা লো ডিফেন্সিভে চলে যায়। তখন যে কথাটা আমি বলেছিলাম যে আর্জেন্টিনা ক্যাপ ভার্দেকে একটা স্পেস দিয়ে সামনে নিয়ে এসে গোল করবে, কিন্তু সেই জায়গায় ক্যাপ ভার্দেই কিন্তু আর্জেন্টিনাকে সামনে নিয়ে এসে গোল করেছে। তো এই জায়গাটিতে একটা ভিন্নতা চলে এসেছে। তবে আর্জেন্টিনা তাদের যে জায়গাটি, যেমন আমি যদি ফার্স্ট হাফে দেখি, সেখানে ক্যাপ ভার্দে তারা কোনো অ্যাটাকিংয়ে যায়নি, তারা কোনো অন টার্গেট শট করতে পারেনি। দ্বিতীয় হাফে গিয়ে তারা দুটি অন টার্গেট শট করেছিল এবং এক্সট্রা টাইমে গিয়ে তারা 3টি অন টার্গেট শট করেছে, যেখানে এক্সট্রা টাইমে আর্জেন্টিনা মোটে 2টি অন টার্গেট শট করেছিল। যদিও সেখানে মার্টিনেজের অসাধারণ একটা সেভের কারণে ক্যাপ ভার্দে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি পায়নি এবং ম্যাচই শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়নি। তো সেই হিসাবে আর্জেন্টিনার যে প্লেয়িং স্ট্র্যাটেজি ছিল, তারা একটু ভিন্নতায় খেলতে চেয়েছে এবং সেই ভিন্নতায় খেলতে চেয়ে শেষ পর্যন্ত তারা জয় এনেছে। এবং জয় এনে তারা কিন্তু তাদের ভিন্ন একটা স্ট্র্যাটেজি কিন্তু তারা পরখ করেও দেখে নিল। তাদের সমর্থকদের জন্য এটি কিন্তু একটা প্লাস পয়েন্টও আমি বলতে পারি। এটি পরবর্তী ম্যাচগুলোর জন্য বা পরবর্তীতে কোন টাইপসের একটা দল আসবে সেই হিসাবে কিন্তু তাদের জন্য একটা পরীক্ষামূলক একটা ম্যাচ হয়ে গেছে বলা যায় জয়ের সাথে সাথে। একই সাথে আরেকটি ম্যাচ নিয়ে আসলে কথা না বললে নয়, সেটি হচ্ছে মিশরের যে ম্যাচটি, ইজিপ্টের প্রথমার্ধ এবং এক্সট্রা টাইম মিলিয়ে তারা 1 গোলে ড্র করেছে এবং শেষে পেনাল্টি শুট আউটে গিয়ে সবচেয়ে আসলে কার্যকরী একটি কাজ যেটি মিশর করেছে, সেখানে তারা যখন দেখলো অস্ট্রেলিয়া তাদের গোলরক্ষক, যারা নিয়মিত গোলরক্ষক তাকে বদলি করে নতুন গোলরক্ষক নিয়ে আসো, তখন তারা দেখলো নতুন একজন গোলরক্ষক। পুরো 120 মিনিট যে গোলরক্ষককে তারা পরখ করেছে, 120 মিনিটের পরে বেঞ্চ থেকে এনে একজন গোলরক্ষকে অস্ট্রেলিয়া দিচ্ছিল, ঠিক তখন কিন্তু সেই গোলরক্ষকের একটা শর্ট ভিডিও কোচিং স্টাফরা মিশর টিমকে দেখালো এবং সেখান থেকে তারা সেই গোলরক্ষকের মুভমেন্ট ফলো করেছিল। এবং সেই মুভমেন্ট ফলো করা থেকে আমি দেখেছি মোহাম্মদ সালাহ এবং আরেকজন মারমুশ, সম্ভবত ওরা একদম মিডলে তারা শটটি রেখেছিল এবং সম্ভবত সেই মুভমেন্ট থেকে তারা একদম সাবলীল 2টি শট খেলে কিন্তু মিশরকে জয় এনে দিয়েছিল। আসলে এই যে বিষয়গুলো, বড় বড় দলগুলো এবং মাঝারি টাইপের দলগুলো জয় পাচ্ছে, প্লাস একটা প্রতিপক্ষকে নিয়ে, একটা প্রতিপক্ষের জন্য একটা মানে এগুলো কিন্তু একটা মেসেজই। যেমন ব্রাজিল তাদের ম্যাচে পিছিয়ে ছিল এবং শেষ পর্যন্ত অতিরিক্ত সময় অ্যাডেড টাইমে গোল করে তারা জিতেছিল। এটাও কিন্তু ব্রাজিল কর্তৃক প্রতিপক্ষের জন্য একটা মেসেজ যে পিছিয়ে পড়লেই আগের মতো ব্রাজিল হারবে না। বা আর্জেন্টিনার যে বারবার সমতায় ফেরার পরও যখন স্টেপ বাই স্টেপ প্রতিপক্ষ তাদের উপর চড়িয়ে বসেছিল, যে বলেছিলাম প্রথম হাফে ক্যাপ ভার্দে কোনো অন টার্গেট শট করেনি, দ্বিতীয় অর্ধে গিয়ে 2টি অন টার্গেট শট করেছে এবং এক্সট্রা টাইমে 30 মিনিটে গিয়ে তারা 3টি অন টার্গেট শট করেছে, মতলব চেপে বসেছিল আর্জেন্টিনার উপর। সেখান থেকে আর্জেন্টিনা কাটিয়ে উঠেছিল, জয় পেয়েছে এবং একটা মেসেজ, একটা পরীক্ষা নিজেদের জন্য হয়ে গেল। তো সব মিলিয়ে আসলে ওয়ার্ল্ড কাপ অনেক বিতর্কের মাঝেও জমে উঠেছে বলা যায়।